ইনভেস্টমেন্ট হচ্ছে আমার নিজের মেধা, আমার ইচ্ছা, আমার ডেডিকেশন। আচ্ছা। এবং সময় সময় ইনভেস্ট করতে হয়েছে আমাকে। বেসিকটুকু দিয়ে আসলে সফটওয়্যার তৈরি করা যায়। কাস্টমার, ঠিক আছে, একজন কাস্টমারকে করে দেওয়া, সে কাস্টমার তার রেফারেন্সে আরেকজন কাস্টমারকে আমার পাওয়া। এই প্রকল্পে আমি মোটামুটি 160টা উপজেলায় 120টা ইউনিয়নে 120টা ইউনিয়ন। পাশাপাশি কোনো ব্যবসা শুরু করতে গেলে হুটহাট করে কোনো ব্যবসা আসলে শুরু করা উচিত না। এই ব্যবসাতে আমার বন্ধু বিশাল কিছু ইনকাম করে ফেলছে, ঠিক আছে, আমিও শুরু করে ফেলি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবার ফিরে এলাম আপনাদের মাঝে। শিক্ষানগরী রাজশাহী গড়ে উঠুক কর্মনগরী রাজশাহীতে, এই কামনায় কর্মজীবনের পাশাপাশি ব্যবসার কথা অনেকেই চিন্তা করে থাকেন। বিশেষ করে যারা চাকরি করেন, অনেকের ইচ্ছা তা চাকরির পাশাপাশি একটি ব্যবসা করবেন, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না, বিভিন্ন বাধা বিপত্তি সামনে চলে আসে। একজন শিক্ষক, যিনি ব্যক্তিগত জীবনের শিক্ষক কিন্তু বর্তমানে করছেন আইটি ব্যবসা, এমনই একজন বহুমুখী প্রতিভাবান ব্যক্তির সামনে আমরা আজকে হাজির হয়েছি। তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। জনাব জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, আপনাকে স্বাগতম আমাদের সাথে। ধন্যবাদ। জাহিদুল ইসলাম, আমি প্রথমে জানতে চাইবো যে আপনি পেশায় একজন শিক্ষক, কিন্তু আপনি আইটি ব্যবসাতে নামলেন। কিভাবে আপনার এই যাত্রাটা শুরু হলো? আপনার শিক্ষা জীবন থেকে যদি শুরু করতেন। আমি শিক্ষা জীবন বলতে রাজশাহীতে পড়ালেখা করছি। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের 95-এর ব্যাচে। আমি 95-এ ভর্তি হয়েছি, 98-এ আমি বের হয়েছি। আচ্ছা। আমার ডিপার্টমেন্ট ছিল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম আমি। এবং সেখান থেকে পাশ করার পরে রাজশাহীতে আমি একটা কম্পিউটার ফার্মে চাকরি পাই। সেই সময়কার হচ্ছে রাজশাহীর অনেক স্বনামধন্য একটি প্রতিষ্ঠান এক্সেলসিওর কর্পোরেশন, যেটি ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরিতে ছিল। সেই প্রতিষ্ঠানে আমি চাকরিতে ঢুকি কম্পিউটার সার্ভিসিং ইঞ্জিনিয়ার হিসাবে। একদম শুরুতেই আমি পড়ালেখা করছি ইলেকট্রনিক্সে, চাকরিতে ঢুকছি আমি কম্পিউটার সার্ভিসিং ইঞ্জিনিয়ার হিসাবে। তো সেক্ষেত্রে ঢোকার পরে স্বাভাবিকভাবেই আমার তখন একটা ছোট আমি কোর্স করছিলাম, হার্ডওয়্যারের কোর্স। সেটি ছিল হচ্ছে কমডেক্স কম্পিউটার নামে একটি প্রতিষ্ঠান ছিল। সেখান থেকে আমি একটা ছোট 6 মাসের কোর্স করছিলাম। আমার যদিও ওই প্রতিষ্ঠানে আমার বন্ধু ছিল সুমন, ওর ওখানেই করছিলাম। করার পরে আমি চাকরিটাতে ঢুকি। এইখান থেকে আমার হার্ডওয়্যারের বিভিন্ন কাজগুলো আমি করতাম, রাজশাহীতে বিভিন্ন অফিস আদালতে করছি। এবং তারপরে ওইখান থেকে আমি চাকরি শিফট করি। আমার চাকরি আমি হচ্ছে বেলপুকুরে আইডিয়াল ভোকেশনাল স্কুল নামে একটি প্রতিষ্ঠান আছে। এই ভোকেশনাল ইনস্টিটিউটে আমি চাকরির একটা অফার পাই। আচ্ছা। হ্যাঁ, চাকরি থাকা অবস্থায় ওইখানকার প্রিন্সিপাল আমাকে অফার করেন। আমি এই চাকরিটা তখন চলা অবস্থাতেই আমি ওইখানে গিয়ে জয়েন করি। এবং দুটো চাকরি আমার তখন চলমান ছিল। আচ্ছা। আমি ফার্স্ট হাফে আমার স্কুলটা করতাম ওইখানে, আর সেকেন্ড হাফে আমি হচ্ছে একই সাথে দুইটা প্রতিষ্ঠানে আমি চাকরি করতাম। কেননা আমার স্কুলটা ছিল একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত। এবং আমি এখানে এক্সেলসিওরে বলতে গেলে আমি 3 বছর চাকরি করছি। আমি কিছুই জানতাম না। আমি যখন অভিজ্ঞ হয়েছি তাদের কাছে কাজ শিখছি আমি। এবং সিনিয়র সার্ভিসিং ইঞ্জিনিয়ার হিসেবে যখন চাকরিটা মানে আমার ছাড়বো আর কি, তখন আমি সিনিয়র সার্ভিসিং ইঞ্জিনিয়ার। আমাকে 3 বছর তারা শিখাইছে, স্যালারি দিচ্ছে, সব কিছু মিলিয়ে। তো আমাকে আমার প্রতিষ্ঠান যিনি বস ছিলেন সোহেল ভাই, উনি বললেন যে আপনার চাকরি ছাড়তে হবে না, আপনি ওটার পাশাপাশি এটাও করেন এবং একবেলা করেন। তো আমি দুটো চাকরি তখন কন্টিনিউ করতাম। তারপরে এখান থেকে এক সময় রাজশাহীর চাকরিটা ছেড়ে দিয়ে আমার স্কুলের চাকরিটাই কন্টিনিউ করি। আচ্ছা। একটু সমস্যা হচ্ছিল, কন্টিনিউ করি। এবং তারপরে ওই চাকরিটাই ছিল। এবং পরবর্তীতে নাটোরে, আমার বাসাটা নাটোরে, আমি প্রত্যেক দিন নাটোর থেকেই যাতায়াত করি। এই রাজশাহীর চাকরিটাও করতাম, তখনও যাতায়াত করতাম। এবং এখনও আমার স্কুলের চাকরিটাও আমি নাটোর থেকে যাতায়াত করি সবসময়। তো এর পাশাপাশি আমি নাটোরে আমার আত্মীয়র একটা ক্লিনিকে আমি বসতাম। তার ক্লিনিকের যত কম্পিউটার হার্ডওয়্যারগুলো মানে ছিল আর কি, কম্পিউটার রিলেটেড যে যন্ত্রাংশগুলো, এগুলো মোটামুটি আমি নেটওয়ার্কিং থেকে শুরু করে অন্যান্য সাপোর্টটা আমি দিতাম। যেহেতু আমার রিলেটিভের ভাগ্না হয় সম্পর্কে, তারপর ওই ক্লিনিকটাতে আমি সাপোর্টটা দিতাম। একসময় সে আমাকে জানায় যে হচ্ছে তার ক্লিনিকটা অটোমেশন করবে এবং সফটওয়্যার বেসড করবে। রুগীগুলো এন্ট্রি দেয়া বা বিভিন্ন হিসাব নিকাশগুলো, তাদের বিভিন্ন ব্যাপারগুলো তারা হচ্ছে সফটওয়্যারে অনলাইনে করতে চাই। এই পারপাজে আমি রাজশাহীতে সেই সময় আমার পরিচিত একজনের মাধ্যমে আমি রাজ হোস্ট নামে তখন
একটি প্রতিষ্ঠান ছিল, যেটির ওনার অবশ্য আপনি নিজেই। তো সেই আমার সে পরিচিত মাধ্যম দিয়ে আমি আপনার রাজহোস্টে আসি এবং আপনাদের কাছ থেকে একটা সফটওয়্যার বানাই। এই সফটওয়্যারের মেনটেনেন্সের জন্য বা এই সফটওয়্যারতে দেখভাল করার জন্য, যখন আমি যেহেতু হার্ডওয়্যারের আমি চাকরি করতাম, সেই সময় আমি ওই সময় আমাদের তো তখন ব্রাউজারগুলো এত ইয়ে ছিল না। আমি ব্রাউজারে সবসময়, যেহেতু হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট বাটন ক্লিক করে ওর কোডগুলো দেখতাম, HTML কোডগুলো, CSS গুলো দেখতাম। তো তখন ওইটা আমার ভিতরে একটা উৎসাহ কাজ করতো যে আসলে এই কোডগুলো, এই লেখাগুলো দিয়ে কীভাবে একটা হচ্ছে এই কাজ চলতেছে, একটা পর্দা আসতেছে, সমস্ত কাজ চলছে। যখন আমি আমার ওই আত্মীয়র সফটওয়্যারটা বানিয়ে নিলাম, তখন দেখলাম যে ওরও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ঠিক ওই একই রকমের কোডগুলো লেখা। আচ্ছা। তো ওই সফটওয়্যারটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি চিন্তা করলাম যে আমি নিজেই একটা ছোট একটা কোর্স করি, সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা কোর্স করি। পরে আমি বাই খোঁজ নিয়ে, যেহেতু আপনাদের প্রতিষ্ঠান থেকে আমি সফটওয়্যারটা বানিয়ে নিয়েছিলাম, তো আপনাদের কাছেই তখন কোর্স চালু ছিল, সেই কোর্সে আমি একটা ভর্তি হই, শর্ট কোর্সে, বেসিক কোর্সে। মোটামুটি এই তো শুরু আর কি আমার শেখার রাস্তা আর কি শুরু হলো ওই সময় থেকেই। আচ্ছা, এখন হলো যে আপনি তো আপনার পেশায় হচ্ছে শিক্ষক, আবার বিজনেস করতেছেন আইটিতে। তো আপনি এই সফটওয়্যার ডেভেলপমেন্ট এই জায়গাটাকে বেছে নেওয়ার হচ্ছে আপনার ব্যবসার জন্য বেছে নেওয়ার মানে মূল কারণটা কি? আমি যখন কোর্স করতেছিলাম এখানে, স্বাভাবিক তো বেসিক কোর্সে আমরা সবাই জানি যে বেসিক ধারণা দেওয়া হয়, যে একটা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেসিক ধারণাগুলো দেওয়া হয়, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কীভাবে কাজ করে, ওর প্রাথমিক ফাংশনগুলো শেখানো হয়। ডিপলি কোনো কিছু, অ্যাডভান্স কোনো কিছু এর ভিতরে থাকে না স্বাভাবিকভাবেই, এটা পরবর্তীতে শিখতে হয়। তো স্বাভাবিকভাবে আপনাদের এখানে কোর্স করার পরে আমি ছোট একটা প্রজেক্ট হাতে নিই, মানে নিজের করার জন্য, প্র্যাকটিসের জন্য। এবং আপনাদের কাছ থেকে বলাই ছিল যে আপনারা নিজেরা ছোট ছোট কিছু কাজ করেন এবং সেটাতে হেল্প লাগলে আমাদেরকে বলেন। তো আমি সেই সময় ছোট একটা কিছু প্রোগ্রামে কাজ করার শুরু করি। সেই ধারাবাহিকতায় আমি কিছু আমার পরিচিত লেভেলে বন্ধু বান্ধব বা এদের কাছে আমি হচ্ছে মার্কেটিং করি। যেমন কিছু বন্ধুর ইলেকট্রনিক্সের দোকান আছে, তাদেরকে মোটিভেট করি যে তুমি একটা সফটওয়্যার বানায় নাও। হ্যাঁ, তাদেরকে একটু ইনফ্লুয়েন্স করা, অল্প কিছু টাকা দাও, ঠিক আছে, দিয়ে তুমি একটা সফটওয়্যার বানায় নাও। মানে হচ্ছে কি যে সফটওয়্যারটা আমি বানাবো, আমাকে অল্প কিছু দিলেই হবে, আমার অভিজ্ঞতাটা হবে, আমার একটা প্রোডাক্ট তৈরি হবে এবং সেটাতে আমি আমার হাত যশ করবো বা আমি নিজেকে হচ্ছে অভিজ্ঞ করবো সেই সফটওয়্যার দিয়ে। এইভাবেই 2-3টা মোটামুটি ছোট ছোট সফটওয়্যার, স্টোর ম্যানেজমেন্ট, যেমন রাজশাহী মার্কেটের একটা করছিলাম, বিনোদপুরের একটা স্টোরের করছিলাম, ছোট কাজগুলো এইভাবে শুরু। এবং এই কাজগুলো করতে গিয়ে যে প্রবলেমগুলো, যেহেতু ওগুলো অ্যাডভান্স লেভেলের ছিল, ডাটাবেসগুলো করতে হতো, মেনটেন্যান্স করতে হতো, বিভিন্ন ফাংশনগুলো, সেই সমস্ত সহযোগিতাগুলো আমি আপনাদের কাছ থেকে অবশ্যই নিয়েছি, এটা স্বীকার করতেই হবে। আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আপনি একই সাথে যেমন চাকরি করতেছেন এবং একই সাথে হচ্ছে বিজনেসও করতেছেন। তো একজন চাকরিজীবীর স্বাভাবিক একটু উৎসাহ থাকতেই পারে যে আচ্ছা, চাকরিতে ইনকাম বেশি নাকি ব্যবসা ইনকাম বেশি। তো আপনি তো দীর্ঘদিন ধরে দুইটা মানে এক হাতেই সামলাচ্ছেন। তো এক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে, কোন জায়গায় ইনকাম বেশি বলে মনে হচ্ছে আপনার কাছে? চাকরিজীবীরা যখন ব্যবসা করতে যায়, একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমি যেহেতু চাকরিজীবী, আমার চাকরিটাকে সর্বপ্রথম কিন্তু আমি হচ্ছে গুরুত্ব দিই। কেননা দিন শেষে আমার চাকরিতে কোনো লাভ বা লস নেই, ফিক্সড একটা স্যালারি আমি মাস শেষে পাচ্ছি। এইটা ফিক্সড, এইটা হচ্ছে আমার কমও হয় না, বেশি হতে পারে, ঠিক আছে, বেশি হতে পারে, সরকার বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিলে প্রমোশন আমি বেশি পাইতে পারি, কিন্তু কমবে না আমার টাকাটা চাকরির। এটা একটা ফিক্সড স্যালারি দিয়ে মানুষ কি করে, আসলে আমরা কি করি, বাংলাদেশের ফিক্সড স্যালারি দিয়ে আমাদের কিছু ফিক্সড কিছু খরচ থাকেই, আমাদের যে এই স্যালারি টাকা দিয়ে এটা করব ওইটা করবো, এটা সাংসারিক বিভিন্ন বা বাচ্চা কাচ্চার পড়ালেখা একটা চিন্তা ভাবনা থাকেই। আর ব্যবসার ক্ষেত্রে কিন্তু হচ্ছে ব্যবসাতে সবসময় এটা মাথায় রাখতে হবে যে ব্যবসাতে লসের ঝুঁকিটাও থাকে, সবসময় থাকে। এটা যে আমি ব্যবসা শুরু করলাম আর আমি লাভবান হয়ে গেলাম, এটা চিন্তা ভাবনা করা ভুল। মাথার ভিতরে এটা অবশ্যই রাখতে হবে যে ব্যবসা আমি শুরু করতেছি, এইটাতে আমার লসও হতে পারে, লাভ যে হবে সবসময় সেটা না, লসও হতে পারে। এবং প্রথমে কারোর অনেকেই আছে যারা হচ্ছে লাভের মুখ দেখতে পায়, আবার অনেকে আছে প্রথমেই লসের সম্মুখীন হয়। তো বিজনেস যখন শুরু করলেন, তো যে কোনো বিজনেস শুরু করতে গেলেই টাকা পয়সা বা ইনভেস্টমেন্টের বিষয় থাকে। তো আপনার বিজনেস শুরুতে কি পরিমাণ টাকা পয়সা লাগছিল আর কি শুরুর জন্য?
আমার ব্যবসাটা এরকমই যে আসলে এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই। ইনভেস্টমেন্ট নাই? ইনভেস্টমেন্ট হচ্ছে আমার নিজের মেধা, আমার ইচ্ছা, আমার ডেডিকেশন, আচ্ছা যে এটা হচ্ছে ইনভেস্ট, এবং সময় ইনভেস্ট করতে হয়েছে আমাকে। আচ্ছা কেননা আমি যে বেসিকটুকু শিখছিলাম, এই বেসিকটুকু দিয়ে আসলে সফটওয়্যার তৈরি করা যায় না, ওয়েব অ্যাপ তৈরি করা যায় না, এটা দিয়ে বেসিক দিয়ে করা যায় না, আমাকে অ্যাডভান্স লেভেলের কিছু শিখতে হয়েছে। এবং এই অ্যাডভান্স লেভেলটা কিন্তু আমি নিজেকে হচ্ছে যে পরিচালনা করতেছেন। হ্যাঁ। আপনি বর্তমানে যে সফটওয়্যার চালাচ্ছেন, যেটা যখন শুরু করছিলেন আর এখন একটা লেভেলে চলে আসছে, মোটামুটি এটা কাজ চালানোর উপযোগী বা পপুলার হতে কেমন সময় লেগেছিল আপনাকে এটাকে একটা লেভেলে আনার জন্য, আপনার সফটওয়্যারটাকে? আমার যে সফটওয়্যারটা, এখন আমি একটা সফটওয়্যার নিয়ে কাজ করছি, অনেকগুলো সফটওয়্যার করছি, তার ভিতরে একটা সফটওয়্যার মোটামুটি। এই সফটওয়্যার নিয়ে যদি ছোট্ট একটু বলতেন যে কার্যকারিতা কি, কিভাবে? কার্যকারিতা, আমার যে সফটওয়্যার এখন আছে, এবং এই সফটওয়্যারটা আমি আজ থেকে 8 বছর আগে 8 বছর আগে। 8 বছর আগে তৈরি করছি। তো এইটা তৈরি করা হয়েছিল আমাদের বাংলাদেশের যে ইউনিয়ন পরিষদগুলো আছে, 8 বছর আগে বা 10 বছর আগে কিন্তু ইউনিয়ন পরিষদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কিন্তু কোনো সফটওয়্যার ছিল না। হ্যাঁ, সবগুলো বা প্রতিষ্ঠানই মোটামুটি ম্যানুয়ালি তাদের কাজগুলো করতেছিল। আজ অনেক সফটওয়্যারই আছে, সেগুলো দিয়ে কাজ হয়। তো সেই সময় আমি সফটওয়্যারটা তৈরি করি। এই সফটওয়্যারটা তৈরির পেছনে বাইদা পাই ওই যে কাস্টমার, ঠিক আছে, একজন কাস্টমারকে করে দেওয়া, সে কাস্টমার তার রেফারেন্সে আরেকজন কাস্টমারকে আমার পাওয়া, ঠিক এভাবেই আমি নাটোরে একটা এডুকেশনাল সফটওয়্যার আমার ছিল। আচ্ছা। মানে কিন্ডার গার্ডেন ম্যানেজমেন্ট করা হতো ওটা দিয়ে, বাচ্চা কাচ্চাদের রুটিন বা তাদের এন্ট্রি, তাদের বেতন আদি যাবতীয় কিছু করা হতো। তো সেই প্রতিষ্ঠানের মালিকের মাধ্যমেই আমি হচ্ছে তার এক আত্মীয়র সাথে পরিচিত হই, যে হচ্ছে ইউনিয়ন পরিষদের সচিব। আচ্ছা। তো পরিচিত হওয়ার পরে ওনারও ইচ্ছা যে তার ইউনিয়ন পরিষদ, যেহেতু কোনো সফটওয়্যার নেই, ইউনিয়ন পরিষদ একটা সফটওয়্যার ব্যবহার করবে, অটোমেশন করবে আর কি তার ইউনিয়নটাকে। তো সেই ক্ষেত্রে আমি ইউনিয়ন পরিষদের কার্যকারিতা, যাবতীয় নিয়ম কানুন এগুলো সব পড়ার পরে যে আসলে ইউনিয়ন পরিষদগুলো কোন মডিউলের উপর পরিচালিত হচ্ছে, আইন কানুন কী কী ধরনের মেনটেন করা হয়, কী কী সেবা দেওয়া হয়, এগুলো স্টাডি করার পরে সেই মাফিক আমাকে হচ্ছে সফটওয়্যার একটা দাঁড় করাই আমি। সেটা প্রাথমিক একটা সফটওয়্যার ছিল। এই সফটওয়্যারটা দিনে দিনে আজকে যেহেতু দীর্ঘদিন পার হয়েছে, এটা একটি সফটওয়্যারই মোটামুটি সেটা আজকে অ্যাডভান্স লেভেলে আছে। আপনার যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা তো আমার জানা মতে বাংলাদেশের অনেকগুলো জায়গাতে ব্যবহার হচ্ছে। তো এই কোথায় কি পরিমাণ ব্যবহার হচ্ছে একটু যদি সংক্ষেপে বলেন। হ্যাঁ, প্রাথমিকভাবে আমার নাটোর জেলা প্রশাসনের আওতা, মানে তত্ত্বাবধানে আমি সফটওয়্যার যেটি আর কি বড় আকারে শুরু করি, সেটা নাটোর জেলা প্রশাসনের। জেলা প্রশাসক মহোদয় ছিলেন তখন জনাব শাহিনা খাতুন স্যার, এবং ডিডিএলজি ছিলেন এনামুল হক। ইনাদের মাধ্যমে আমি নাটোর জেলাতে প্রথমে হচ্ছে একটা কাজ পাই, জেলা প্রশাসনের মাধ্যমে শুরু করি, এবং 52টি ইউনিয়ন, 52টা, হ্যাঁ, নাটোর জেলার 52টি ইউনিয়নেরই ওনারা আমাকে কাজ দেয়। সেই কাজটা আমি প্রথম শুরু করি, এবং সেইখানে মোটামুটি এক সময় 5 বছর পরে আমার সফটওয়্যারটা মোটামুটি 48টা ইউনিয়নে চালু হয়ে গিয়েছিল। এর পরবর্তীতে বিভাগীয় কমিশনার অফিস থেকে, রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস থেকে নাটোরের সফটওয়্যারের মডেলটাই হচ্ছে বিভাগে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হয়। কতগুলো জেলা? এবং জেলা হচ্ছে সবগুলো জেলা, মানে রাজশাহী বিভাগের মানে কতগুলো 60টা উপজেলায় করা হয়। 60টা উপজেলা, রাজশাহী জেলা, নাটোর জেলার 7টা উপজেলা বাদ দিলে থাকে মোট 67টা উপজেলা রাজশাহী বিভাগে। সেইখানে 7টা উপজেলা বাদ দিলে নাটোর ডিস্ট্রিক্টটা বাদ দিলে 60টা উপজেলা থাকে। এখানে প্রকল্পটা এইভাবে নেওয়া হয় যে প্রত্যেকটা উপজেলা থেকে 2টা করে ইউনিয়নের কাজ করা হবে। আচ্ছা আচ্ছা, একটা প্রকল্প নেওয়া হয়, এবং এটা একটা বলা হয় ইনোভেটিভ প্রোগ্রাম হিসেবে নেওয়া হয় আর কি, ইনোভেশনের আকারে নেওয়া হয়। তো এই প্রকল্পে আমি মোটামুটি 160টা উপজেলায় 120টা ইউনিয়নে 120টা ইউনিয়নে কাজ করি। তো আপাতত মোটামুটি আল্লাহর রহমতে এবং সকলের দোয়ায় রাজশাহী বিভাগের বাইরে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় আমার চালু আছে হচ্ছে 2টা সফটওয়্যার। বাইরে কুমিল্লাতে হচ্ছে একটি সফটওয়্যার চালু আছে একটি ইউনিয়নে, 3টি, এবং মোটামুটি রাজশাহী 138টা টোটাল। তার ভিতরে রাজশাহী বিভাগে আছে হচ্ছে, মানে রাজশাহী বিভাগের সবগুলো ইউনিয়ন আছে 135টা ইউনিয়নে। মোটামুটি রাজশাহী বিভাগ আছে 135টা, আর বাইরে আছে 3টা। আচ্ছা, এই মোট 138, গোটা বাংলাদেশ মিলে মানে এখন পর্যন্ত 138টা ইউনিয়ন। দেখা যাক সামনে কত দূর যাওয়া যায়। আল্লাহ ভরসা। আচ্ছা,
তো এই সফটওয়্যারগুলো যারা ব্যবহার করতেছেন, তো এখন তো মার্কেটে আরো মানে এককভাবেই কি আপনি, না এখন মার্কেটে অলরেডি অনেক কম্পিটিটর না না, অনেক কোম্পানি আছে, সরকারি A2I এর সফটওয়্যার আছে, তারপরে আরো অনেক কোম্পানি আছে, ঠিক আছে, তাদের সফটওয়্যার আছে। আচ্ছা, সবগুলো মিলায়ে চলতেছে আর কি, সবগুলো। ওকে ওকে। এই সফটওয়্যারগুলো পরিচালনায় মানে এককভাবে কি আপনি পরিচালনা করেন, নাকি আপনার সাথে কখনো টিম বা ম্যান পাওয়ারের প্রয়োজন পড়ে? কোনো ইউনিয়নে ডিজিটালাইজেশন করতে গেলে আসলে কিছু জনবলের দরকার হয়। আচ্ছা, যেমন একটা ইউনিয়ন তো প্রাথমিক অবস্থায় সবকিছু রেডি করতে পারবে না, সফটওয়্যারটি কিভাবে চলবে, এটা ডাটা এন্ট্রির বিষয়গুলো থাকে। যেহেতু একটা কোনো ইউনিয়নে 5,000 হচ্ছে ডাটা এন্ট্রি করা লাগতে পারে, খানা জরিপ করা লাগে, বাড়ি জরিপ করা লাগে, জরিপ করে সেই তথ্যগুলো আবার সফটওয়্যারে এন্ট্রি করতে হয়। জরিপের কাজগুলো কি আপনারা জরিপের কাজগুলো হচ্ছে আমার কিছু লোক আছে, যেগুলো হচ্ছে আমি আউটসোর্সিং করি। আচ্ছা, এবং ফিক্সড টিম আছে। আচ্ছা, ফিক্সড কিছু টিম আছে, তারা আমার অফিসিয়ালে মানে ইয়ে করা না, নিয়োগ দেয়া না, কিন্তু তারা কাজ করে আমার প্রজেক্ট বেসিসে কাজ করে। তাদেরকে কাজ হলে পরে আমি বিভিন্ন টিমকে মানে যেটাকে ভালো মনে হয় যে এই টিমটাকে এই কাজটা দেওয়া দরকার, আমি তাদেরকে ডেকে কাজটা বুঝিয়ে দিই, যে তোমরা জরিপ করে এই ডাটা এন্ট্রিগুলো করে প্রথম বছরটা রেডি করে ইউনিয়নকে পুরো সফটওয়্যারটা বুঝিয়ে দাও। তারপরে বোঝাই দেওয়ার পরে তার পরের বছর থেকে ইউনিয়ন পরিষদ নিজেই সফটওয়্যারগুলো হ্যান্ডেল করে। এতক্ষণ আমরা আপনার বক্তব্য বা আপনার জীবনের জিনিসগুলোই শুনলাম। এবার জানতে চাইবো যে একজন চাকরিজীবী যিনি চাকরি করতেছেন, চাকরির পাশাপাশি উনি কোনো বিজনেসে ঢুকতে চান, তাহলে তার উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? উনি কিভাবে তার এই চাকরির পাশাপাশি ব্যবসাতে ঢুকতে পারেন? একজন চাকরিজীবী যখন তার চাকরির পাশাপাশি চিন্তা করে যে আমি কোনো ব্যবসা করব বা বিজনেসে ইনভলভ হব, সেই ক্ষেত্রে সেই চাকরিজীবীকে প্রথমেই মাথায় নিতে হবে যে হচ্ছে ভেবে দেখতে হবে, চিন্তা করতে হবে যে উনি কোন বিষয়টা ভালো বোঝেন। উনি যে বিষয়টা ভালো বোঝেন, যে বিষয়টাতে উনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বিরক্ত হবেন না, যে বিষয়টা বারে বার করতে গেলে বা সে বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে গেলে, সেই বিষয়টা নিয়ে তার ব্যবসা শুরু করা উচিত। যে আমি এই ব্যবসাটা ভালো বুঝি। একজন হার্ডওয়্যারের বিজনেস পছন্দ করে, সে হার্ডওয়্যারের বিজনেসটা বোঝে, তাকে যদি কম্পিউটারের দোকান করতে দেওয়া হয় বা সে যদি করে বসে, তাহলে কিন্তু সে হচ্ছে কম্পিউটারের ব্যাপারটা বুঝবে না, কম্পিউটারের হার্ডওয়্যারের বিষয়গুলো বুঝবে না। আবার একজন কম্পিউটার হার্ডওয়্যার বোঝে, সে যদি হচ্ছে এমনি সিমেন্টের রডের ব্যবসা করতে যায়, ওই ব্যবসাটাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। অতএব আমি যে বিষয়টা বুঝবো সেটাতে আমাকে আমার জানার এরিয়ার ভিতরে, কারণ ওই বিষয়টা আমি ভালো বুঝি। এই ক্ষেত্রে আবার এইরকম চিন্তা করা উচিত না যে অনেক সময় এরকম হতে পারে যে আমার ওই বন্ধু এই ব্যবসাটা শুরু করছে, অনেক টাকা ইনকাম করে ফেলছে, আমি ওই ব্যবসাটা করি তাহলে আমার ইনকাম হবে। অ্যাকচুয়ালি তা না। আমি যেটা বুঝি, উনি হয়তো ওই ব্যবসাটাই ভালো বোঝে, যার কারণে ওই ব্যবসাতে উনি ওনার সমস্ত কিছু উনি হচ্ছে এনার্জি দিতে পারতেছে, ডেডিকেশন তার ওই ব্যাপারটাতে আছে। তো এই বিষয়গুলো মাথায় নিয়ে আসলে ব্যবসা শুরু করছে। আমার ক্ষেত্রে যেমন হচ্ছে, আমি যে বিষয়টা বুঝি সেটাতে আমার প্যাশন হচ্ছে যে আমি আইটির উপরে আমি যদি 10 ঘন্টা বসে থাকি কম্পিউটারের সামনে, আমার বিরক্ত আসে। আচ্ছা, এটা মানে বিশাল প্যাশনের ব্যাপার যে আমি আসলে 5 ঘন্টা 10 ঘন্টা বসে থাকতে পারছি কিনা। আমার যদি এরকম হচ্ছে আমি যে 1 ঘন্টা বসার পরে বিরক্ত লাগতেছে, আমি কম্পিউটারের সামনে বসতে পারবো না, তাহলে কিন্তু এই ব্যবসা আপনার জন্য, আমার জন্য এই ব্যবসাটা। আপনার নিজস্ব প্রতিষ্ঠান জোহা আইটি, তো জোহা আইটি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা ইচ্ছা আছে যে হচ্ছে, আমি যেহেতু একটা বিভাগে, রাজশাহী বিভাগে কাজ করতেছি এবং ন্যাশনাল পর্যায়েও তো বলতে পারি যে এদিকে খুলনা আছে, তো ইচ্ছা আছে যে পরিধিটা বাড়ানোর। আচ্ছা, এবং ভবিষ্যতে আরো কিছু প্রোডাক্ট তৈরি করা, নিজস্ব আরো কিছু প্রোডাক্ট তৈরি করা। লোকাল মার্কেটে তো বিজনেস দেখা যাচ্ছে যে একটু ঘোরাফেরা করলে কিন্তু বিজনেস করা যায়। হ্যাঁ, অর্ডার ছোটখাটো পাওয়াই যায়, যে একটা সফটওয়্যার লাগবে বা স্টোর ম্যানেজমেন্টের অ্যাপস লাগবে, এগুলো পাওয়া যায় কিন্তু মামা। তো এইটাকেই আরো একটু বড় আকারে, যদি বড় পরিসরে যদি করা যায়, এই ইচ্ছাটা আছে। ওকে, আপনার জীবনে মানে এই চাকরির পাশাপাশি বিজনেস করার ক্ষেত্রে মোটিভেশনটা কি ছিল? মোটিভেশনটা ছিল আসলে মোটিভেশনের জায়গাটা ওই রকম না, শখেই আমার হচ্ছে বিজনেসটা দাঁড়িয়ে গেছে। আচ্ছা, কিরকম শখে দাঁড়িয়ে গেছে বলতে, যে ওই যে আমি প্রথমের দিকে বলছি যে আইটিতে কাজগুলো শেখার পরে যে আমার নিজের ছোট্ট একটা প্রোডাক্ট তৈরি করা, সেটাকে চালানো,
বা অনলাইনে লঞ্চ করা, হ্যাঁ। আমার প্রোডাক্টটা চলতেছে, এটা কিন্তু একটা নিজের একটা আত্মতৃপ্তির ব্যাপার ছিল, আচ্ছা। যে আমার একটা জিনিস চলতেছে বা ব্যবহার করতেছে। হ্যাঁ। আত্মতৃপ্তির জায়গাটা কিন্তু অনেক বড় ব্যাপার। এই আত্মতৃপ্তি থেকে ধীরে ধীরে আপনি ধীরে হচ্ছে ধীরে যে- হ্যাঁ, এই মানে ব্যবসার দিকে আচ্ছা, গড়িয়ে আচ্ছা, গেছে আচ্ছা, ব্যাপারটা। আচ্ছা। ছোট জায়গা থেকে মানে নেশাটাই ধীরে ধীরে পেশা নেশা হয়ে গেছে, আচ্ছা, আচ্ছা। এটাই যে এটা আসলে নেশা ছিল, এখনো নেশা। একেবারে। দেখা যাচ্ছে যে নতুন কিছু মনে হয় যে হচ্ছে এই জিনিসটা করি তো, ঠিক আছে, বসতে বসতেই দেখা যাচ্ছে বা জার্নি করতেছি, মোবাইলে কিছু করতেছি, আচ্ছা। বা রাতে বসছেন, রাত পার হয়ে গেছে। রাত পার হয়ে গেছে। না, এরকম হয়েছে যে সারাদিন অফিস করছি, ঘোরাফেরা করছি, কাজ করছি, রাত্রে বসছি, ফজরের আজানও হয়ে গেছে, এরকম যে ফজরের আজান হয়ে গেছে, আমার কিন্তু আবারও সকালে রেডি হয়ে আবার অফিসে আসতে হবে, এইরকমও অবস্থা হয়েছে যে ঘুম হয় নাই, কাজ করতেছি আমি। প্রিয় দর্শক, আমরা একজন চাকরিজীবী পাশাপাশি ব্যবসায়ী, তার সাথে দীর্ঘক্ষণ ধরে আমরা যে জিনিসগুলো জানলাম, যে চাকরির পাশাপাশি বিজনেস করতে হলে আপনার ডেডিকেশন থাকতে হবে, ওই বিষয়টার উপরে ভালো লাগা থাকতে হবে, জানা থাকতে হবে। কখনোই অন্যের কথাতে ইনফ্লুয়েন্স হয়ে বা অন্যের দেখায় ইনফ্লুয়েন্স হয়ে আপনি নিজে একটি ভিন্ন ধর্মী ব্যবসায় চলে যাবেন, যে ব্যবসাটার উপরে আপনার নিজের দখল নাই অথবা ভালো লাগা নাই। এই কাজ করতে গেলে স্বভাব নিয়মেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে সর্বোচ্চ। সো আমরা যারা চাকরি করি, চাকরির পাশাপাশি আমাদের এক্সট্রা ইনকামের জন্যই হোক অথবা যে কারণেই হোক, আমরা যদি বিজনেসে ইনভলভ হতে চাই, তাহলে জনাব জাহিদুল ইসলামের বক্তব্য অনুযায়ী বা তার মতামত অনুযায়ী আমরা আমাদের ভালো লাগার জায়গা থেকে, জানার জায়গা থেকে যে কোনো একটা বিজনেসের দিকে আমরা যেতে পারি। এবং এই যাওয়ার ক্ষেত্রে আমাদেরকে লেগে থাকতে হবে, টানা ডেডিকেশন থাকতে হবে, লেগে থাকতে হবে, সফল ইনশাল্লাহ চলে আসবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন, আর যদি অন্য কারো কাজে লাগে বলে আপনি মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।